সরাসরি গল্পে চলে যায়। সীমা দাস নয়া দিল্লিতে কাজ করেন। তিনি টানা দুদিন ট্রেন পাল্টে পাল্টে নিজের গ্রামে ফিরেছেন শুধু একটা ভোট দেওয়ার জন্য। কেন জানেন? তার শাশুড়ি তাকে বুঝিয়েছিলেন যে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকার নাকি শুধু একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করছে। সীমা দাসের এই মরিয়া হয়ে ভোট দেওয়ার গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আসলে গোটা রাজ্যের একটা বড় চিত্রের ক্ষুদ্র রূপ। আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো এমন একটা নির্বাচন নিয়ে যা ভারতের অন্যতম বড় একটা রাজ্যের রাজনৈতিক মানচিত্রকে পুরোপুরি উল্টে পাল্টে দিয়েছে। ঠিক ধরেছেন, আমরা আলোচনা করতে যাচ্ছি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, যেখানে পতন হয়েছে টানা ১৫ বছরের এক শাসনের। চলুন এই ঐতিহাসিক পালাবদলের পেছনের আসল কারণগুলো একটু খতিয়ে দেখি। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? পশ্চিমবঙ্গে ১৫ বছরের এমন একটা একছত্র রাজনৈতিক দুর্গের পতন হলো কি করে? আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নেরই একটা বস্তুনিষ্ঠ উত্তর খোঁজার চেষ্টা করব। পরিষ্কার করে বলে রাখি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, বরং বিভিন্ন রিপোর্ট, ডেটা আর ইলেকশন স্টাডিজ ঘেটে আমরা নিরপেক্ষভাবে দেখব ঠিক কী কী কারণে ভোটাররা এই বিশাল পরিবর্তনের দিকে এগোলেন। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৯২.৯৩%। হ্যাঁ, প্রায় ৬,৮২,০০,০০০ মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন, যা রাজ্যের ইতিহাসে আক্ষরিক অর্থেই একটা রেকর্ড। এত বিপুল সংখ্যক মানুষের ভোট দেওয়াটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য কতটা উদ্গ্রীব ছিলেন। গ্রামে হোক বা শহরে, ভোটারদের এই অভাবনীয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই রায় কোনো সাধারণ রাজনৈতিক মেরুকরণ নয়, বরং এটা এক গভীর জনমতের প্রতিফলন। আজকের আলোচনায় আমরা খুব দ্রুত ৬টা মূল বিষয় দেখে নেব। ১. ঐতিহাসিক পালাবদল। ২. অসন্তোষ এবং অ্যান্টি ইনকামবেন্সি। ৩. নারী নিরাপত্তা। ৪. বিজেপির উত্থান। ৫. মিডিয়া মেরুকরণ। এবং সবশেষে ৬. ভবিষ্যতের প্রত্যাশা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, ঐতিহাসিক পালাবদল। ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারের গতিপথটা দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়। কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো দারুণ জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলোর কারণে দলটা একটা লম্বা সময় পর্যন্ত বিপুল জনসমর্থন ধরে রেখেছিল। কিন্তু বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালে এসে দলটার কাছে ভোটারদের দেওয়ার মতো নতুন কোনো চমক বা সলিড প্রতিশ্রুতি ছিল না। ১৫ বছরের দীর্ঘ শাসনে তৈরি হওয়া প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি সামাল দেওয়ার মতো কোনো জাদুকরী কৌশল আর তাদের হাতে অবশিষ্ট ছিল না। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, অসন্তোষ এবং অ্যান্টি ইনকামবেন্সি। ইতিহাসের চাকা কিভাবে ঘোরে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। ২০০৬ সালে জমি আন্দোলনকে কেন্দ্র করে কিভাবে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল সেটা আমরা দেখেছি। এরপর ২০১১ সালে তৃণমূলের সেই ঐতিহাসিক জয়। আর ঠিক ১৫ বছর পর ২০২৬-এ এসে দুর্নীতির অভিযোগ আর বেকারত্বের ক্ষোভে তৃণমূলের পতন এবং বিজেপির জয়। রাজ্যের রাজনীতিতে ইতিহাসের যেন এক অদ্ভুত পুনরাবৃত্তি ঘটল। মানুষের মনে এত ক্ষোভ জমল কিভাবে? মূল কারণগুলোর দিকে তাকালে দেখা যায়, স্কুল নিয়োগ দুর্নীতি আর সিন্ডিকেট রাজ বা তোলাবাজি সাধারণ মানুষকে রীতিমতো অতিষ্ঠ করে তুলেছিল। পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো একদম হেভিওয়েট মন্ত্রীদের গ্রেফতার হওয়ার ঘটনা সরকারের বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে নামিয়ে দেয়। এর ওপর আবার নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঘটনা সাধারণ মানুষের মনে চরম উৎকণ্ঠা তৈরি করেছিল। সব মিলিয়ে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল একেবারে তৃণমূল স্তরে। আমাদের তৃতীয় আলোচনার বিষয় আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা। আরজি কর মেডিকেল কলেজ এবং সন্দেশখালির সেই মর্মান্তিক ঘটনাগুলোর কথা আমরা সবাই জানি। এগুলো শুধু খবরের কাগজের শিরোনামে আটকে থাকেনি, গোটা রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছিল। এই ঘটনাগুলো সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার প্রতীক হিসেবে সাধারণ মানুষের, বিশেষ করে নারী ভোটারদের মনে একটা গভীর আর স্থায়ী দাগ কেটেছিল। একটা ব্যাপার সত্যিই খেয়াল করার মতো, কিভাবে ব্যক্তিগত ট্র্যাজেডি একটা বিশাল রাজনৈতিক জনাদেশে পরিণত হয়েছে। নারী ভোটাররা এবার বিপুল সংখ্যায় বর্তমান সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। বিজেপি অত্যন্ত কৌশলগতভাবে সন্দেশখালির ভুক্তভোগী রেখা পাত্রে এবং আরজি করের সেই মর্মান্তিক ঘটনার শিকার তরুণীর মাকে প্রার্থী করে, এবং অবাক করা বিষয় হল তারা দুজনেই বিপুল ভোটে জয়ী হন। নারী সুরক্ষার এই ন্যারেটিভটা এতটাই শক্তিশালী ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলোও এবার নারীদের মন গলাতে পুরোপুরি ব্যর্থ হয়। এবার চলুন দেখি চতুর্থ পর্ব, বিজেপির উত্থান। এই নির্বাচনে বিজেপি মূলত ৩ ধাপের একটা খুব সুপরিকল্পিত কৌশল নিয়ে মাঠে নেমেছিল। প্রথমত, তারা মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মতো উদ্বাস্তুদের জন্য সিএএ এর মাধ্যমে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
দ্বিতীয়ত, নারী নিরাপত্তাকে তারা প্রচারের একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আর তৃতীয়ত, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আর কলকাতার শহরী অঞ্চলগুলোতে তারা ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং পিএম আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জোরদার প্রতিশ্রুতি দেয়। সমীক্ষার এই ডেটাটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। দেখা যাচ্ছে রানাঘাটের মতো বেশ কিছু এলাকার প্রায় 59% ভোটার রাজ্যের নিজস্ব উন্নয়নের চেয়ে হিন্দু এবং উদ্বাস্তুদের স্বার্থ রক্ষা করাটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এর পেছনে কাজ করেছে মূলত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের পুরনো স্মৃতি আর নতুন করে নাগরিকত্ব হারানোর এক অদ্ভুত ভয়। সহজ কথায় বললে একটা বড় অংশের মানুষের কাছে রাস্তাঘাট বা স্কুলের চেয়ে এই আইডেন্টিটি পলিটিক্স বা পরিচিতি রাজনীতিটাই বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছিল। দুই দলের মূল স্ট্র্যাটেজির ফারাকটা কিন্তু এখানেই। একদিকে তৃণমূল নির্ভর করেছিল তাদের চেনা ছকের জনমুখী প্রকল্প আর ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের ওপর। অন্যদিকে বিজেপি সামনে নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকারের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, শিল্পায়ন আর দুর্নীতিমুক্ত একটা প্রশাসনের প্রতিশ্রুতি। বিশ্লেষকদের মতে মানুষ এবার আর শুধু নগদ ভাতার দিকে তাকাননি, তারা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান আর পরিকাঠামোগত উন্নয়নের পক্ষেই নিজেদের রায় দিয়েছেন। আমাদের পঞ্চম পর্ব, মিডিয়া মেরুকরণ এবং আইটি সেল। আজকের দিনে রাজনীতি তো আর শুধু মাঠে ময়দানে আটকে নেই, চলে এসছে আমাদের স্মার্টফোনেও। প্রথাগত খবরের কাগজের চেয়ে দলগুলো এবার সবচেয়ে বেশি ভরসা করেছে হোয়াটসঅ্যাপ আর টুইটারের ওপর। আইটি সেলগুলো ভোটারদের ডেটা অ্যানালাইজ করে একদম মাইক্রো লেভেলে টার্গেট করে মেসেজ পাঠিয়েছে। রিয়েল টাইম ড্যামেজ কন্ট্রোল থেকে শুরু করে নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা সবই হয়েছে ডিজিটাল ময়দানে। এই তীব্র ডিজিটাল প্রচারণা ভোটারদের চারপাশে একটা ইকো চেম্বার তৈরি করে দিয়েছিল, যা রাজনৈতিক মেরুকরণকে আক্ষরিক অর্থেই বহুগুণ বাড়িয়ে দেয়। এবং আমাদের একদম শেষ পর্ব, ভবিষ্যতের প্রত্যাশা। এই উক্তিটা একটু মন দিয়ে শুনুন, এটা যেন পুরো নির্বাচনের একটা পারফেক্ট সামারি। এই স্পষ্ট জনাদেশ প্রমাণ করে যে ১.৫ দশকের একদলীয় আধিপত্যের পর বাংলার ভোটাররা এখন জবাবদিহিতা, উন্নয়ন এবং পরিবর্তন চাইছেন। মানে, মানুষ এখন কেবল ভাতা বা ফ্রির জিনিসে সন্তুষ্ট নন, তারা চাইছেন প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি করার জায়গা এবং সত্যিকারের অর্থনৈতিক উন্নয়ন। এই ভোট ছিল দুর্নীতির বিরুদ্ধে একটা কড়া জবাব আর নতুন কর্মসংস্থানের আশায় মানুষের একটা সুনিশ্চিত রায়। শেষ করার আগে একটা বড় প্রশ্ন আপনাদের সামনে রেখে যেতে চাই। সরকার তো বদলালো, কিন্তু নতুন সরকার কি সত্যিই সাধারণ মানুষের এই পাহাড় প্রমাণ প্রত্যাশা পূরণ করতে পারবে? রাজ্যের মানুষের শিল্পায়ন আর কর্মসংস্থানের যে বিশাল স্বপ্ন, সেটা কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও কোনো রাজনৈতিক ডামাডোলে হারিয়ে যাবে সাধারণ মানুষের অধিকার? উত্তরটা হয়তো সময়ই দেবে। তবে আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।